ধরুন পতনের আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে সকল কার্যক্রমের জন্য ভীষণ রকম অজনপ্রিয় হয়ে উঠেছিল তার অন্যতম একটি বলা হয় যে নিয়ন্ত্রিত বা পাতানো নির্বাচনকে বা নির্বাচনকে প্রভাবিত করা। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য একটা অন্যতম কারণ বা অন্যতম দায় দেয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে বিএনপি সরকারের এই আমলে তাদের জন্য একটা প্রথম নির্বাচন, কেউ কেউ বলছেন প্রথম পরীক্ষা। প্রথমত ছোট্ট করে জানতে চাইবো কেমন হতে পারে বা কেমন আশা করছেন কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাও থাকবে, এটা রাজনৈতিক সরকারের জন্য কেন স্থানীয় সরকার নির্বাচনগুলো প্রভাবমুক্ত রাখা কঠিন হয়ে যায়? দেখেন, রাজনৈতিক সরকার যখন থাকে তখন তারা কোনো নির্বাচনেই হারতে চান না। ওকে। এবং আপনার একটা যদি পার্লামেন্টের একটা উপনির্বাচনও হয়, আমাদের কাছে এগুলো উদাহরণ আছে, তাই না? সেই নির্বাচনটাও তাদের জন্য ক্ষমতায় থাকা না থাকার কোনো কারণ সৃষ্টি করবে না। তথাপি তারা মনে করেন যে ওই নির্বাচনটা তাদেরকে জিততে হবে। মানে আগে মনে করতেন, এখন মনে করেন কিনা সেটা তো পরের প্রশ্ন। তো আগে এরকম মনে করতেন এবং সেই জন্য তারা সব নির্বাচন জিততে চাইতেন। যখন আপনি সব নির্বাচনে জিততে চাবেন, কোনো নির্বাচনে হারতে চাইবেন না, তখন আপনি কি করবেন? তখন জনপ্রিয়তার চেয়ে আপনাকে প্রশাসনিক দখল অথবা কোনো মেকানিজম অথবা মিডিয়া কু, মানে নানান পদ্ধতি আছে, আমরা নানান পদ্ধতি দেখেছি, সেইভাবে নির্বাচনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং জেতার চেষ্টা করে। এটা হলো রাজনৈতিক দলগুলোর একটা, কি বলবেন, অপসংস্কৃতির একটা অংশ হতে পারে। রাজনৈতিক দলগুলো কেন ভালোভাবে এগুলো চিন্তা করে না, সেটা তারা আরো বেশি আলোচনা করবে, তাদের সাথে আরো বেশি আলোচনা করতে হবে। সেই কারণে আমরা এতদিন যা দেখেছি সেটা হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করা এবং এটা জেতার জন্য প্রভাব বিস্তার করা। এখন যে নির্বাচনের কথা আপনি জিজ্ঞাসা করছেন, সেই নির্বাচন কেমন হবে? সেই নির্বাচন তেমনই হবে যেটা গড চাইবে আর কি। গড মানে হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য ডে। গডের ইচ্ছা অনিচ্ছা অনেক কিছু ঘটবে। এখন একটা সরকার আছে, রাজনৈতিক সরকার আছে, তারা নির্বাচনকে যদি একেবারে কলুষমুক্ত রাখতে চান, 100% কোনো নির্বাচন কলুষমুক্ত রাখা সম্ভব না, বাট রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। সরকারে থাকলে সিদ্ধান্ত নেওয়া সম্ভব যে আমরা সরকারে আছি, আমরা কোনো নির্বাচনে এমন কিছু করব না যেটা জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে। সুতরাং তারা এই সিদ্ধান্ত নিতে পারেন, তাদের সদিচ্ছা থাকতে হবে এবং সেই সদিচ্ছাটাকে তাদেরকে ট্রান্সলেট করতে হবে তৃণমূল পর্যায়ে। অনেক সময় এমনটা ঘটে যে সংস্কৃতিগতভাবে আমরা যেটা দেখেছি, হয়তো কেন্দ্র চাইলো যে না ঠিক আছে এই জায়গাটায় ঠিক মতো নির্বাচন হোক, কিন্তু তৃণমূলের যারা নেতা কর্মী বা সেখানকার যারা নেতা আছেন তারা চাইলেন না আমাদেরকে এখানে জিততে হবে। এমপি সাহেব চাইলেন না, মন্ত্রী সাহেব চাচ্ছেন, প্রধানমন্ত্রী চাচ্ছেন, এমপি সাহেব চান না, দলীয় নেতা কর্মীরা চায় না, তাহলে কিন্তু হবে না। তা আমরা সবগুলো জিনিস দেখেছি, শিখেছি এবং কতটুকু শিখেছি এটা প্রমাণিত হবে যখন নির্বাচনটা হবে। এই 4 মাসের বিএনপি সরকারকে দেখে আপনি যেটা বলছেন মর্নিং শো দ্য ডে, কেমন মনে হচ্ছে? বিশেষ করে ধরেন প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেট এবং অন্যান্য যে তাদের নিয়মতান্ত্রিক কার্যক্রম যেগুলো আছে, যে ধরনের পাবলিক পারসেপশন তৈরি করে, মেসেজ দেওয়ার চেষ্টা করে, সেখানে কি আশাবাদী হবার মতো কোনো কিছু দেখতে পান? না, আশাবাদী হওয়ার তো অনেক কারণ আছে, নিরাশ হওয়ারও কারণ আছে। যেমন ধরেন একজন মন্ত্রী তার ছেলের নামে, 2 পুত্রের নামে এবং তার ফ্যামিলির নামে ইউনিয়ন পরিষদের নামকরণ করে ফেললেন এবং সেটা নিয়ে অনেক সমালোচনা হলো। তারপরে প্রধানমন্ত্রী অফিস আবার এটাকে ইন্টারভেন করলো, করে এটা বাদ দিল। মানে ওখানে নিরাশ হওয়ার পরে এটা আশাবাদী হলেন। তারপরে আপনি ধরেন যে পাঠ্যপুস্তক দেওয়ার ব্যাপারে প্রাইমারি স্কুলে 3টা পুস্তিকা বই দিতে বলা হয়েছিল এবং এটা থাকতেই হবে, সেটা এখন প্রধানমন্ত্রী অফিস থেকে আবার বাতিল করতে বলা হয়েছে, বাতিল হয়ে গেছে। ওই যে কতগুলো ঘটনা ঘটেন যেটা নেতিবাচক প্রতিক্রিয়া আছে এবং প্রতিক্রিয়ার পর আমরা দেখছি যে সেখানে ইতিবাচক কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সো চলছে এরকম, তো হঠাৎ করে সবকিছু ইতিবাচক হয়ে যাবে না, কিছু কিছু ঘটনা ঘটবে, কিছু নেতিবাচক জিনিস ঘটবে। কতটা আমরা নেতিবাচক জিনিসগুলোকে সুরাহা করতে পারবো, রিজলভ করতে পারবো। তো সুতরাং এখন দেখছি যে বেশ কিছু রিজলভ হচ্ছে, আবার কিছু কিছু রিজলভ হচ্ছে না, সেগুলো ঠিক করতে হবে। তা এই ঠিক করা, না ঠিক করা, বেঠিক করা, আবার ঠিক করা, এর মধ্যে দিয়ে সরকার দেখি আগাক না। 4 মাস খুব একটা বড় সময় না। নিশ্চয়ই ইলিয়াস খান, আপনার কাছেও ঠিক একই রকম প্রশ্ন যেটা রেখেছিলাম আবু আলম শহীদ খানের কাছে, নিশ্চয়ই আপনি বিশ্লেষণ দেবেন। পাশাপাশি এটা একটু জানতে চাইবো, ধরেন সাধারণত এই যে নির্বাচন করতে চাওয়া বা নির্বাচন কবে হবে, রোডম্যাপ কি, এগুলো তো সব কমিশনের বলার কথা। নির্বাচন কমিশন বলবে যে ঠিক আছে আমি নির্বাচন করতে যাচ্ছি, সরকারি সিদ্ধান্তের প্রয়োজন আছে, ঠিক আছে। তো কিন্তু মানে আমি মানে ভারতের বিভিন্ন উদাহরণ আমাদের সামনে আসে, যে টিএন সেশনের নানান উদাহরণ আসে, যে তিনি বলেন যে হ্যাঁ কমিশন বলবে, রাজনৈতিক দলগুলো বলবে আসলে সে প্রস্তুত কি প্রস্তুত না। সেক্ষেত্রে
এই যে বক্তব্যগুলো আসে সেগুলো কি আসলে কোনোভাবে মনে হয় যে আসলে সরকারের চাওয়ার বাইরে আসলে কমিশন যেতে পারে? এটি একটি কঠিন প্রশ্ন আসলে। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি বিভিন্ন সময়, যেমন একটু আগে জনাব আবু আলম শহীদ খান যেটি বললেন, বা আপনি যেটি বললেন আপনার সূচনা বক্তব্য, যে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের ইচ্ছা ছাড়া এটি হয়নি। নির্বাচন কমিশন কিন্তু ঠুটো জগন্নাথ। যেমন একজন নির্বাচন কমিশনার, তিনি রাতের ভোটের পরে বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। সুতরাং এটি আমরা বুঝতে পারি, বাট যদি এই নিয়ন্ত্রণ না থাকে তাহলে আমরা খুশি হব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নানা দৃষ্টান্ত, পজিটিভ দৃষ্টান্ত স্থাপন করছেন। যেমন একটু আগে তিনি বললেন 3টি বই দেয়ার মাস্ট করে দিয়েছিলেন, কিন্তু তিনি না করেছেন। তারপর অনেকগুলো বিষয় আছে, যেমন তার বাবার নামে, তার মায়ের নামে, বা ইভেন তার নামেও অনেক প্রতিষ্ঠান করতে চেয়েছে, তিনি না করেছেন। এবং সর্বশেষ একটি দৃষ্টান্ত দেখেছেন যে একটি গরিব দেশ, আমরা একদম সবসময় শুনে আসছি বাজেটের পরে একটি ডিনার দিতে হবে, সেই ডিনারে লক্ষ লক্ষ টাকা খরচ হবে, তিনি সেটি না করে দিয়েছেন, যেগুলোর দরকার নাই। তিনি কি লাঞ্চ করেন, তিনি কি আহার করেন, সেটি কিন্তু আমরা দেখেছি সাংবাদিকরা গেলে বা অন্য যারা যায় তার মন্ত্রণালয়। যাই হোক, কিছু পজিটিভ দিক আছে, এগুলো তো দৃষ্টান্তযোগ্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি তো একদম কি বলা যে খুব খারাপ পর্যায়ে গিয়েছিল, যে তিনি কিন্তু সেটি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। আপনি দেখুন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে, আমার মনে হয় বাংলাদেশ ইতিহাসে আগে আছে কিনা জানি না, বাট এবার প্রথম দেখলাম যে তিনি বিরোধী দলের যে নেতা তাদের বাসায় ছুটে গেছেন। যেমন জামাতে ইসলামের যিনি সভাপতি, তার বাসায় গেছেন, নাহিদ ইসলামের বাসায় গেছেন। এটি খুব ভালো সংস্কৃতি তিনি শুরু করেছেন, কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন পর্যায়ে গিয়েছিল। আমি শুধু একটি উদাহরণ দিই। আমরা কিন্তু সবসময় দেখেছি যে সশস্ত্র দিবস যেটি পালন হয়, সেটি প্রধানমন্ত্রীও যান, বিরোধী দলের নেত্রীও যান, এবং দুই দলের লোকজনই যান, বা আরও যারা রাজনীতিবিদ থাকেন। দীর্ঘদিন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ছাড়া কোনো কাউকে আমরা দেখিনি। তারপর বিজেএমএ একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী, সমাপনী দেন বিরোধী দলের নেত্রী। কিন্তু সেই সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগের আমলে ছিল না। সবকিছু ঠিক আছে, আওয়ামী লীগ আমলে জায়গা আমি ছিল শেষ না, করি। কিন্তু পার্থক্যের জায়গাটা করছেন। কিন্তু এখনো কি আপনাকে মনে হয় না যে ধরেন প্রধানমন্ত্রী বন্দনাটা খুব বেশি হয়? প্রধানমন্ত্রীর বন্দনা, এই যে এই রাজনৈতিক সংস্থা, তিনি বই দিতে বলেছেন, কিন্তু কিছু ব্যক্তি অতি উৎসাহী হয়ে বলেছে না এই বই দিতে হবে। তার নামে তিনি কি বলেছেন যে আমার নামে প্রতিষ্ঠান করতে হবে, বা আমার বাবার নামে করতে হবে, আমার মায়ের নামে করতে হবে? তিনি বলেছেন, বলেননি তো। কিছু অতি উৎসাহী ব্যক্তি সেটি করতেছে, তিনি না করেছেন। এটি দিয়ে কিন্তু অ্যাটিটিউড বোঝা যায়। যেমন আমরা আগের আওয়ামী লীগের আমলে দেখেছি কি একজন যেন ওয়াজ করেন যে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে সব কিছুতে শেখ পরিবার এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নাম, কোনো প্রতিষ্ঠান নতুন না করে পুরনো প্রতিষ্ঠানগুলি তাদের নাম দিয়ে দিয়েছে। কিন্তু এই সংস্কৃতি কিন্তু এখন নাই, এই প্রবণতা আমরা দেখছি না। সুতরাং আমরা পজিটিভ, আমরা ভালো কিছু আশা করতে চাই, এবং আমরা আশা করি যে ভালো কিছু হবে। যে আমি শুরুতে বলেছিলাম যে নির্বাচনকে নির্বাচনে পাঠানো হয়েছিল, সেই নির্বাচনকে, এই যে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন, আপনি দেখুন যে প্রতীক বরাদ্দ দিয়ে ঘরে ঘরে দ্বন্দ্ব তৈরি হয়েছে, কিন্তু এবার কিন্তু প্রতীক দলীয় প্রতীক থাকবে না। এটি খুব ভালো, এবং আশা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাটিটিউড আছে, তিনি ভালো কিছু করতে চান, বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চান। আমি আশা করি এই নির্বাচনের মধ্যে দিয়ে সেটি শুরু হবে। এবং এর সঙ্গে আরেকটি কথা বলে রাখি, এই নির্বাচনের সময় দেখবেন যে দলীয় বিএনপি একটি বড় দল, অনেকে কিন্তু প্রত্যাশা করছেন যে আমি ইউপি চেয়ারম্যান হব, বা মেম্বার হব, বা উপজেলা চেয়ারম্যান, নানা স্থানীয় সরকারের যে পদগুলো আছে, এগুলো নাকি বিরাট দ্বন্দ্বের কিন্তু শুরু হবে। এই দ্বন্দ্ব মেটাতে হলে এবং সংঘর্ষ এড়াতে হলে সরকারের দিক থেকে খুব ভালো শাস্তিমূলক বা কঠিন ব্যবস্থা নিতে হয়, না হলে কিন্তু এই দ্বন্দ্ব নিরসন করতে পারবে।